নোবেল লরিয়েট, যে শান্তিতে নাকি নোবেল পেয়েছে, সে কতটা অশান্তি সৃষ্টি করতে পারে একটি দেশে, একটি সমাজে কতটা বিভাজন তৈরি করতে পারে, সেই বিষয়টা নিয়ে গবেষণা করে আসলে মানুষের প্রতিহিংসার লেভেলের বিষয়গুলো আমি মনে করি মনস্তাত্ত্বিক ভাবে এবং এটা সমাজনীতি দুই দিক দিয়ে আসলে এটা গবেষণার একটা বিষয়, যে ইউনূসের চরিত্রটা কতটা হিংসাত্মক এবং ধ্বংসাত্মক হতে পারে, একটা মানুষ, একটা দেশ, একটা জাতির প্রতি তার কতটা বিদ্বেষ থাকায় সে আজকে এই যে একটার পর একটা অপকর্ম এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজগুলো করে যাচ্ছে। আজ এই অবৈধ ফ্যাসিস্ট সরকার এই 14-15 মাসে একটি জঙ্গিবাদ মৌলবাদের একটি ঘাঁটি বানিয়েছে। 71-এর পরাজিত শত্রুরা আজকে যে আস্ফালন রয়েছে, এই অবস্থায় আমরা এই দেশকে মুক্ত করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধে লিপ্ত, সেটা প্রক্সি হোক, সরাসরি হোক, প্রত্যক্ষ হোক, পরোক্ষ হোক, যুদ্ধে লিপ্ত কোনো জাতি হিসাবে আমরা দেখতে চাই না। এতে আমাদের যে মানবিক বিপর্যয় ঘটেছে, আমাদের দেশে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, এর থেকে উত্তরণের জন্য এই অবৈধ সরকারকে বিতাড়িত করতে হবে, তার প্রতি আমাদের অনাস্থা দেখাতে হবে। এই কারণে আপনারা একটা দিন আপনারা কষ্ট ত্যাগ স্বীকার করুন, আপনারা ঘরে থাকুন, এই অনুরোধটা আমরা মানুষকে রাখছি। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আমরা কোনো ভয় ভীতি হুমকি মব দেখাতে পারি না, আমরা দেখাতে চাই না। এই আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে এদেশের সাধারণ মানুষের আস্থা ভালোবাসা নিয়েই এই পর্যন্ত রাজনীতি করে এসেছে, একটা দেশকে স্বাধীন করেছে। একটি রাজনৈতিক দল একটি দেশকে স্বাধীন করা, এটা মনে করি একটি চরম আমাদের আওয়ামী লীগের আমাদের গৌরব, আমাদের সার্থকতা। এই দেশটি আমরা গঠন করেছি, বঙ্গবন্ধু দেশটি স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এদেশের সাধারণ মানুষ কর্মসূচি আপনারা ইউনুসকে সরাতে চান, ইউনুস তো এখানে একা না, ইউনুসের সাথে আছে সমস্ত এন্টি আওয়ামী লীগ যত দলগুলো আছে, সবাই ইউনুসের সাথে আছে। ফজলু ভাই, 2001 থেকে 2007 পর্যন্ত সেই সময়টা তো মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, এদেশের স্বাধীনতা বিরোধী সকলেই একত্রে ছিলেন। সেই সময়টাও তো আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করেছিল। এটা তো খুব বেশি দিন আগের কথা নয়। এখানে এনসিপি তো দুধের বাচ্চা, মানে তাদেরকে নির্বাচন কমিশনও একটা বুঝ দেওয়ার জন্য যে শাপলার কলি দিয়েছে, এই এরা তো আসলে এখনো কলি, হ্যাঁ, নতুন করি। হ্যাঁ, তো এখন এমআর আখতার মুকুলকে নিশ্চয়ই আপনি জানেন সেই কথাটা, তাকে মুকুল তুই আর ফুটলি না। তো মুকুল কিন্তু ঠিকই ফুটেছিলেন। ইনি মুকুল যে চরমপত্র লিখেছিলেন, মানুষকে যেভাবে উজ্জীবিত করেছিলেন, মুকুলকে কিন্তু আর ফুটাতে হয়নি। কিন্তু এই যে আপনার পিচ্চিগুলো, এই পিচ্চিগুলো তো আসলে ললিপপ খাওয়ার, তাদের কথাবার্তা দেখবেন কতটা ইচড়ে পাকা। হ্যাঁ, তো এই ইচড়ে পাকারা তারা তাদের এই 12-13 মাসে আমরা তাদের অর্থনৈতিক লোভ, নৈতিক চরিত্রের স্খলন, আমরা প্রত্যেকটা বিষয় তো আমরা যেভাবে দেখেছি এবং এই জাতি একাধিকবার এই বিষয়গুলো দেখেছে, তারপরে আর তাদের সম্পর্কে আমি মনে করি যে সাধারণ মানুষের কাছে এদের সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। তো সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে এই দেশটি আমাদের, এই দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা আমাদের দেশের মানুষকেই আসলে নির্ধারণ করতে হবে। বাইরে থেকে আমাদেরকে আওয়ামী লীগ হরতাল চ্যাম্পিয়ন দল অতীতে, সে আওয়ামী লীগ হরতাল শব্দটা পরিহার করে লকডাউন কেন নিল? দেখো, যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই করতে হয়, অনেক কিছুই করতে হয়। আমাদেরকে
আমরা মনে করছি যে আমরা হরতাল যে কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধে আমরা বিগত 15 বছর মানুষের সামনে কথা বলেছি এবং আমরা মনে করি যে হরতাল একটা গণতান্ত্রিক আন্দোলনের একটি পর্যায়, কিন্তু তারপরেও সেখানে সেই হরতাল সফল করতে হলে কিছুটা আপনার শক্তি প্রয়োগ করতে হয়, ভয়ভীতি দেখাতে হয়। এই কারণেই আমরা চাচ্ছি না সাধারণ মানুষ আজকে আওয়ামী লীগকে যতটা গ্রহণ করেছে, আওয়ামী লীগের প্রতি তাদের যে সহমর্মিতা এবং তাদের সমর্থন দিনে দিনে বাড়ছে, সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা তো মানুষের কাছে এপিল দিচ্ছি, মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন এই দেশটা তো আওয়ামী লীগের একার নয়, এই দেশটা পুরো এই দেশের মানুষের। গুটি কয়েক সন্ত্রাসী, গুটি কয়েক ধর্মান্ধ, স্বাধীনতা বিরোধী আজকে দেখুন পাকিস্তান থেকে, পাকিস্তানের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা কতটা বেড়েছে। পাখির খাবার বলে 25 টন মাদক নিয়ে আসা হয়েছে। তো পাকিস্তানের সেনাবাহিনী মাদকের ব্যবসা করে, অবৈধ অস্ত্রের ব্যবসা করে। তো আমাদের এখানে আমাদের তরুণ সমাজকে অন্ধকার পথে নিয়ে যাওয়ার জন্য তারা সেই কাজটা শুরু করেছে। তরুণদের মধ্যে ঢুকেছে, প্রশাসনে ঢুকবে, আরো বিভিন্ন জায়গায় ঢুকবে। তারা তো স্পয়েল করবে, কারণ আপনি দেখুন কয়লার সঙ্গে থাকলে কয়লা লাগবেই। আপনি সোনার দোকানে থাকুন বা আতরের যেখানে ব্যবসা হয়, আতরের যদি কোনো দোকানে যান, আপনার গায়ে কিন্তু আতরের খুশবোটাই লাগবে, আপনি কিনুন না কিনুন। আর কয়লার সঙ্গে, কয়লার কামারের দোকানে যদি আপনি যান, কোনোভাবে না কোনোভাবে আপনার গায়ে কালো লাগবেই। তো এই কালো লাগাটা তো আমরা গত এই 14 মাসে ধীরে ধীরে কতটুকু লাগছে আমরা সেটা দেখছি, দেশের মানুষ দেখছে, বিশ্বের সাধারণ মানুষ, সচেতন মানুষ, বিভিন্ন সংস্থা তারাও কিন্তু দেখছে যে একজন নোবেল লরিয়েট যে শান্তিতে নাকি নোবেল পেয়েছে, সে কতটা অশান্তি সৃষ্টি করতে পারে একটি দেশে, একটি সমাজে কতটা বিভাজন তৈরি করতে পারে, সেই বিষয়টা নিয়ে গবেষণা করে আসলে মানুষের প্রতিহিংসার লেভেলের বিষয়গুলো আমি মনে করি মনস্তাত্ত্বিক ভাবে এবং এটা সমাজনীতি দুই দিক দিয়ে আসলে এটা গবেষণার একটা বিষয় যে ইউনূসের চরিত্রটা কতটা হিংসাত্মক এবং ধ্বংসাত্মক হতে পারে। একটা মানুষ, একটা দেশ, একটা জাতির প্রতি তার কতটা বিদ্বেষ থাকায় সে আজকে এই যে একটার পর একটা অপকর্ম এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজগুলো করে যাচ্ছে। আজকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের অখণ্ডতা আমরা ভবিষ্যতে কতটুকু রক্ষা করতে পারবো, একটা বিরাট হুমকির মধ্যে এই মানুষটি আমাদেরকে ফেলে দিয়েছে। বিদেশ থেকে কিছু আবর্জনা নিয়ে এসেছে, যারা আমাদের দেশের নাগরিকত্ব ত্যাগ করে উন্নত বা বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, তারা আজকে আমাদেরকে এসে শিক্ষা দিচ্ছে আমাদের সংবিধান কিভাবে হবে, আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। যারা সংবিধান নিয়ে কাজ করছেন, ফজলু ভাই, 72-এর সংবিধান, এই সংবিধানটি যারা রচনা করেছিলেন, শুধু আমরা তো চেতনা ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের চেতনা, এই কথাটা তারা বলে থাকে। তো যে অপরাধ 71-এ করেছিল, যে পরাজয় তারা 71-এ পেয়েছিল, সেই লজ্জা তো তারা ঢাকতে পারে না। আজকে তারা তথাকথিত পুলিশ, আজকে আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে সেই আন্দোলনে হত্যা করেছে, বিটিভিতে কারা আগুন দিয়েছিল, মেট্রো রেলে কারা আগুন দিয়েছিল, একটার পর একটা সরকারি প্রতিষ্ঠান, 450টা থানা লুট করেছে, আগুন দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা যে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কঠোর বেশি হয়েছে, তারা হয়তো মরণাস্ত্র বেশি ব্যবহার করেছে, কিন্তু 30 লক্ষ শহীদ যারা করলো, সেই খুনিদের সঙ্গে, সেই গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল, যারা এই খুন করেছে, তারা কিন্তু আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আর আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দিচ্ছে না বা রাজনীতির বাইরে রেখেছে। এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য
বা এটা যে কতটা আপনার একটা জাতির সঙ্গে তাদের যে সেই 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কাজগুলো করে যাচ্ছে একটার পর একটা, এবং এই অবস্থা থেকে যদি আমাদেরকে উত্তরণ করতে হয়, একমাত্র পথই হচ্ছে আমাদের দেশের সকল মানুষকে। আপনাদের লকডাউনের পোস্টারে নানা কথা উল্লেখ করা আছে, কি কি চলবে না, কি বন্ধ রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলার নাই আপনারা। শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ঢুকতে ভয় পাচ্ছেন? আমরা দেখুন, লকডাউনে আমরা মূলত শিল্প কলকারখানা আমরা বন্ধ রাখার জন্য আমরা বলেছি। আমরা বিভিন্ন যানবাহন, সেটা গণপরিবহন, সেটা হতে পারে, আমরা সবকিছুই কিন্তু বন্ধ রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। অফিস আদালত বন্ধ রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আমাদের গণপরিবহন বলতে ট্রেন, বাস, লঞ্চ, স্টিমার, এই বিষয়গুলো, এবং মানুষ যে দৈনন্দিন তারা অফিস আদালত দোকানপাট খোলা রাখে, আমরা এই শব্দটি আপনি আগে বলেছেন হরতাল না বলে আমরা লকডাউন কেন বলছি। আসলে হরতালে যে ধরনের কর্মসূচি আমরা প্রত্যাশা করি, আমরা সেইটাই কিন্তু এই আপনার কি বলে লকডাউনের মধ্য দিয়ে আমরা চাচ্ছি। হরতাল যারা করতো, মানে আপনারা আগে করতেন, সর্বশেষ আপনার ক্ষমতার সময় যারা হরতাল ডাকতো, হরতাল সফল হতো না, কিন্তু তার প্রতিদিনের বিবৃতি পাঠাতো হরতাল সফল করার জন্য জনগণকে হরতাল যারা ডাকতো, হরতাল সফল না হলো তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে অভিনন্দন জানিয়ে বলতো হরতাল সফল হয়েছে। মানে আপনার লকডাউন, আপনি ট্রেনের কথা বলেছেন, নানা কিছুর কথা বলেছেন, হরতালের ব্যারিকেড আছে, লকডাউনে তো ব্যারিকেডের কোন স্কোপ নেই সম্ভব। দেখুন, এই যে বিগত দিনে 13-14 থেকে শুরু করে বিএনপি জামাত এই দেশে যতগুলা গাড়ি পুড়িয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করেছে, এটা কার? এটা তো আমাদের দেশের সম্পদ। তো আজকে আওয়ামী লীগের মতো একটি দল যারা এই দেশটি গঠনে কাজ করে যাচ্ছে, এক নাগাড়ে 15 বছর আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে বাংলাদেশকে আমরা নিয়ে গিয়েছি। তো আমরা কি এই দেশটাকে বাংলাদেশের অভিজ্ঞতা, বাংলাদেশের কোনো অভিজ্ঞতা, বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা হরতালের আগের দিন মশাল মিছিল করা, হরতালের দিন পিকেটিং করা, এগুলোর সাথে সম্পর্কিত কিন্তু কর্মসূচিগুলোর সাথে। লকডাউনে কি পিকেটিং থাকবে আপনাদের? লকডাউন যেটা আমরা তো 13 তারিখে আমরা বলেছি, আমরা তার আগে আমরা কিন্তু মশাল মিছিল, বিক্ষোভ মিছিল, আমরা বিভিন্ন জায়গায় আমরা তো বলেছি আমাদের প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় এবং ঢাকা শহরে আমরা করব, এবং এখন থেকেই কিন্তু আমাদের সেই কর্মসূচি চালু রয়েছে। এমনকি আমরা পোস্টারিং, লিফলেট বিতরণ, এই কাজগুলো কিন্তু আমাদের সেই লকডাউনের আগে আমাদের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে। এবং আমাদের গ্রেফতার হচ্ছে, এই খবরগুলোকে পৌঁছে আপনাদের কাছে এই কর্মসূচি ঘোষণার পরে? এখন এই লকডাউন ঘোষণার পরে প্রায় 3000-এরও বেশি নেতাকর্মী সারা দেশে গ্রেফতার হয়েছে। আরো তো 13 তারিখ পর্যন্ত এই গ্রেফতার যে 3000 যদি এর মধ্যে হয়ে থাকে, 13 তারিখ পর্যন্ত তো অনেক বেশি গ্রেফতার হবে। 13 তারিখ পর্যন্ত আরো অনেক বেশি গ্রেফতার হবে। আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যারা গ্রেফতার হবে, যারা সন্ত্রাসী, গুন্ডা বাহিনী বা দুর্বৃত্ত বা আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতিত হবে, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পাশে দাঁড়াবে। যারা কারাবরণ করবেন, গ্রেফতার হবেন, তাদের মামলার যাবতীয় আইনি সহায়তা আমরা দলের পক্ষ থেকে আমরা দিব। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেখানেই যে গ্রেফতার হবে আওয়ামী লীগ
তাদেরকে আইনি সহায়তা এবং অন্যান্য লজিস্টিক সহায়তা আমরা করে যাব। এটা কি লকডাউনকে কেন্দ্র করে না আগে যেগুলা গ্রেপ্তার হয়েছে? না, আমাদের আগে যারা হয়েছেন আমরা তো অনেক জায়গায় করেছি, আমাদের জনপ্রতিনিধিরা করেছেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ করেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকেও করা হয়েছে, এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা সেটা অব্যাহত রাখবো। আপনি বাড়ি নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, অনেকেই আহত হয়েছেন, অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রায় প্রত্যেকটি পরিবারের সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। 13 তারিখের কর্মসূচির মূল টার্গেট ছিল আপনাদের ওই দিন একটা তারিখ ঘোষণা করা হবে, যেই দিন শেখ হাসিনার রায় ঘোষণা করবে তারা। তো এরপরে কর্মসূচি কি হতে পারে সেটা? দেখুন, যুদ্ধাপরাধীদেরকে বিচারের জন্য 1973 সালে যে আইনের মাধ্যমে যে মানবতা বিরোধী আইনটি করা হয়েছিল, এবং এই ট্রাইব্যুনালটি কিন্তু সেই মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা আমাদের নিরীহ বাঙালিদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, ধর্মান্তর করেছেন, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এদেরকে বিচারের আওতায় সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে বিচারের জন্য এই আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এটা আন্তর্জাতিক আইন মেনে গণহত্যার যে নর্মস গুলো সেগুলো মেনেই এই আদালতটি বা এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল। সেখানে মুক্তিযুদ্ধ যারা পরাজিত শত্রু সেই জামাতে ইসলামী এবং কয়েকজন রাজাকার যারা জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি একজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত হয়ে গিয়েছিলেন, যেভাবে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চালানো হয়েছে, এবং তাদের বিরুদ্ধে সেই আদালতে যে রায় হয়েছে সেই রায় বাস্তবায়ন হয়েছে। তারই প্রতিশোধ নেয়ার জন্য সেই মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে আদালত, সেখানে যারা অপরাধীদের পক্ষে কৌশলী হিসেবে কাজ করেছেন তারাই আজকে সেই আদালতের রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইন কর্মকর্তা। পরিহাসটা ইউনূসের দেখুন, সে যেটা বলেছিল রিসেট পাটন, সে কিন্তু সবকিছু এভাবেই ঘুরিয়ে ফেলেছে, এবং সে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সবকিছু সে মুছে ফেলতে চায়, পেছন দিকে নিয়ে যেতে চায়। এই কাজটাই সেই প্রতিহিংসার জন্যই এই ক্যামেরা ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্টটা তারা তৈরি করেছে। এবং দেখুন, ধর্মের কল বাতাসে নড়ে। বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তার পক্ষে কৌশলী হিসাবে জামাতের একজন অ্যাডভোকেট আমির হোসেন এই ভদ্রলোককে দায়িত্ব দিয়েছে। ভদ্রলোক এমন ভাবে আদালতে তার সওয়াল জবাবের পরে তিনি এসে ব্রিফিং করতেন, অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়েছিলেন, আরে বেশ এই ভদ্রলোক তো চমৎকার ভাবে তার দায়িত্বটা পালন করে যাচ্ছেন। কিন্তু এই যে আমি আগে বললাম ধর্মের কল বাতাসে নড়ে, একটি ফুটেজ আমরা দেখলাম, তাদের অসাবধানতা বশত শুধু নয়, এটা বাঙালি জাতির সামনে এইটা যে একটি ক্যাঙ্গারু কোর্ট, তারা হাসি তামসা মস্করা করছেন, আদালতকে কি বলবেন, জাতি বিভ্রান্ত হবে, জাতি কি মনে করবে, আইন কি, কে কি মনে করলো তার উপরে আইন চলে? আইন তো চলে তার নিজস্ব গতিতে, আইন তার নিজস্ব ভাষায় কথা বলে। তো এটা যে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলেছিলাম, এটা যে ক্যামেরা ট্রায়াল বলেছিলাম, সেই ক্যামেরা সেই ভিডিওর মাধ্যমে বাঙালি জাতি দেখলো আসলে এখানে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে। টেলিভিশনে ফারুকির লিখা নাটক থাকে বা মঞ্চে ফারুকির লিখা নাটক থাকে, এখানেও হয়তো সেই এই স্ক্রিপ্ট গুলা লিখে দিয়েছে, সেই স্ক্রিপ্ট, এবং সেই জায়গায় সেই বাটপার আসিফ নজরুল তারা যোগ সাজসে এই নাটকগুলো মঞ্চায়ন করছে। কিন্তু আপনার তো অলরেডি 3,000 অ্যারেস্ট হয়ে গেছে, তারা তো অ্যাক্টিভ আপনাকে প্রতিহত করার জন্য। যে ঘোষণা তারা দিয়েছিল সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে আপনাদের প্রতিহত করা হবে,
সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে তারা প্রতিহত করবে। এটা কি ফ্যাসিস্টদের ভাষা নয়? এটা কি গণতন্ত্রের ভাষা? এটা কি স্বাভাবিক গণতান্ত্রিক কোনো ভাষা? তো তারা আমাদেরকে ফ্যাসিস্ট বলে, কিন্তু তারা যে হত্যা, ষড়যন্ত্র, কু, ক্যান্টনমেন্টে তাদের রাজনীতির জন্ম, সেই জায়গা থেকে এসে তাদের কাছে আমরা মানবিকতা, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, সংবিধান রক্ষার শপথ এগুলো আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি তাদের যে জঙ্গি বা জঙ্গলি চরিত্র, সেই চরিত্র, সেই মুখোশটা কোনো সময় তাদের মুখে সুন্দরভাবে একটি প্রলেপ দেওয়া থাকে, আবার কখনো কখনো তারা যখন ভয় পায় তখন সেই মুখোশটা তাদের মুখ থেকে খুলে যায়। আওয়ামী লীগ আসলো, এই ভয়ে তাদের বাথরুমে আসা যাওয়া বেড়ে গিয়েছে। শেখ হাসিনার ইন্টারভিউ গুলার আপনাদের মূল্যায়ন গুলা কি? আমরা তো আসলে বিশ্বাস করি এদেশের মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। মানুষ কিন্তু এই 14 মাসে তাদের যারা বিভ্রান্ত হয়েছিলেন তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমাদের দেশের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। মানুষকে খুব বেশি বলতে হয় না, তারা নিজেরাই তাদের পথটা খুঁজে নেয় এবং অতীতেও খুঁজে নিয়েছে, এখনো তারা সেদিকেই এগিয়ে যাবেন। এবং আমরা আমাদের নেতাকর্মীদের উপর যে নির্যাতন করা হচ্ছে তার মধ্য দিয়েও কিন্তু আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছি, যাতে আমাদের কর্মসূচিতে সাধারণ মানুষের সমর্থন থাকে। এবং আপনি বাড়ি বাড়ি দেখেছেন এই যে ঢাকায় মিছিলগুলো হচ্ছে, প্রত্যেকটি মিছিলে সাধারণ মানুষ, পথচারী, ক্ষুদ্র দোকানদার, রিক্সা চালক, অটো চালক, তারা কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ কেউ স্লোগান ধরছেন। এমনকি আমাদের মিছিলে যারা অংশগ্রহণ করেন তারা যেন বিপদগ্রস্ত না হন বা তাদের নিরাপত্তার স্বার্থেও কিন্তু তারা বিভিন্ন ভাবে সহায়তা করে থাকেন। এই সবকিছু মিলিয়ে আজকে সাধারণ মানুষের মনোভাবের যে একটা বিরাট পরিবর্তন এসেছে, আমি মনে করি এইভাবেই আমরা ধীরে ধীরে হয়তো খুব বেশি সময় লাগবে না, এই 14 মাসে যে মানুষের জনরোষটা যে জায়গায় এখন এসেছে, এই বিক্ষোভকে এখন সংগঠিত করে সেটাকে প্রতিবাদ দিয়ে একটি তীব্র জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে এখন আওয়ামী লীগের কাজ। এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের তৃণমূলের নেতাকর্মী, সাধারণ নেতাকর্মী, যাদের কোনো পদ পদবি ছিল না, আমাদের সমর্থক, এরা সবাই কিন্তু অত্যন্ত তারা যে বিপজ্জনক অবস্থায় আছে, নিরাপত্তাহীনতায় আছে, কিন্তু তারপরেও তারা কিন্তু যেভাবে রাস্তায় নেমে আসেন, প্রতিবাদ করে যাচ্ছেন, আমি আশাবাদী যে অল্প সময়ের মধ্যেই আমরা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং বিশ্বের বৈশ্বিক যে রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে এবং বিশ্বের অনেকগুলো দেশ, অনেক সংস্থা, তারা কিন্তু ইউনূসের এই যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে চৌর্যবৃত্তি, তার নিজের প্রতিষ্ঠান, তার নিজের সুবিধার স্বার্থ যে কিভাবে হাসিল করা যায় সেই কাজগুলো যে নগ্নভাবে করে যাচ্ছে। এবং এই যে বিবিসিতে যেটা দেখেছেন যে 40 জন বিচার বহির্ভূত হত্যা বা গুম খুন হয়েছে, তা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যদি আওয়ামী লীগের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে এই অপরাধী তারা হয়ে থাকেন, এখন ইউনূস বা তার সরকারের যে উপদেষ্টারা তারা বা তার যে আইজিপি আছেন বা আইন শৃঙ্খলা নিয়োজিত যারা আছেন, এরা কি এই আদালতে দোষী সাব্যস্ত হবেন না? বা তাদেরকে কি এই আদালতের বা এই আইনের আওতায় তাদেরকে আনা হবে না? তারা কি ভুলে যাচ্ছে? অন্ধকার রাতের পরে ৭১ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। ৭১ বাংলাদেশের নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব ভারতে বসে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আজকে আপনারা
ভারতে বসে বাংলাদেশে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, একই রকম বিষয়? দেখুন, 71-এর বিষয়ে আর এখনকার বিষয়ে একদম একরকম নয়। সেই সময়টায় গুটি কয়েক মানুষ ছাড়া সমগ্র জাতি কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা, স্পৃহা বলেন বা একটি মুক্তির আকাঙ্ক্ষা, একটি স্বাধীন দেশের নাগরিক হবে, সেই লক্ষ্যে মানসিকভাবে তাদেরকে আমাদের দেশের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদরা এবং বঙ্গবন্ধু তাদেরকে মানসিকভাবে যে প্রস্তুত করেছিলেন, সেই কারণেই কিন্তু মাত্র 9 মাসে আমরা আমাদের ইতিহাসের মধ্যে এত অল্প দিনে, এত অল্প সময়ে এত বেশি হত্যাযজ্ঞ হয়নি। প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হলেন নিরস্ত্রভাবে, এবং এই সংখ্যাটা নিয়ে তারা বারে বারেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এইটা আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত নিয়ম বা বিভিন্ন তথ্য উপাত্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কিন্তু এটাকে, এই সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে এবং এটা স্বীকৃত। একটা জাতির এই যে 30 লক্ষ শহীদ, এটা শুধু একটা কথার কথা নয় বা একটা সংখ্যা নয়। তারা আসলে আমাদের পতাকাকে পছন্দ করে না, আমাদের জাতীয় সঙ্গীত পছন্দ করে না। এই এখনকার আন্দোলনের কথা বলছি। আর এই যে আজকে দেখুন, সেই 71-এর প্রেক্ষাপট আর এটা কিন্তু ভিন্ন। এই কারণেই বললাম, সেই সময় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এখন কিন্তু এই সময়ে আজকে স্বাধীনতার পরাজিত শত্রু বা সেই স্বাধীনতার পর থেকেই ভারত বিরোধিতার নামে যে একটি সস্তা রাজনীতি, এটাকে সামনে নিয়ে এসে আজকে জাতি কিন্তু সেই 71-এর মতো এক নেই। আজকে আমরা যদি বিএনপি, জামাত বা ক্ষুদ্র ক্ষুদ্র যে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তাদের ভোট যদি এক জায়গায় আমরা করি, আমরা তাইলে দেখতে পাই যে প্রায় 40% ভোটার কিন্তু এই যে অপশক্তি, এদের পক্ষে কোনোভাবে না কোনোভাবে আছে। কিন্তু দেশের শতকরা 60% মানুষ, তারা কিন্তু এই দেশকে একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চান এবং মুক্তিযুদ্ধের চেতনা বা আমাদের যে গৌরবোজ্জ্বল বিষয়গুলো রয়েছে সেগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে চান। তো এই জায়গায় আমাদের সামনে কিন্তু দুইটা বড় কাজ, এখন দুইটা বড় কাজ। এবং একটা কাজ হচ্ছে এই যে ট্রাইব্যুনালে যে রায় হবে, এই রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। দ্বিতীয় হচ্ছে নির্বাচন বয়কট। দুটোই খুব কঠিন টাস্ক কিন্তু আপনাদের। দেখুন, দুটোই কঠিন নয়, কারণ এই বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, এটা দেশের মানুষ, আপনি তারা কিছু তথাকথিত রাজনৈতিক ব্যক্তিগত বর্গ যারা ক্ষমতার মোহেই দেশটাকে, দেশের মানুষকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চান, তারা ছাড়া সাধারণ মানুষ তারা কিন্তু আজকে মর্মে মর্মে অনুধাবন করেন আওয়ামী লীগের অভাব, জয়ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অভাবটা তারা অনুভব করেন। আর আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য বা অবাধ, সুষ্ঠু, আমরা যেভাবে অংশগ্রহণমূলক, উৎসব মুখর কিছুই কিন্তু হবে না। আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রার্থী না হয়, প্রার্থী না হতে পারে, নৌকা যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আপনি টেনে টুনে ভোট কেন্দ্রে ভোটারদেরকে নেওয়া যাবে না। হ্যাঁ, জিয়াউর রহমান হা না ভোটে সেই 98% ভোট দিয়েছেন, সেই অভিজ্ঞতা তো তাদের আছে। মাগুরার দৃষ্টান্ত তো আমাদের সামনে আছে। তারা নির্বাচন করেছিলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে, সেই নির্বাচন কিন্তু 15 দিনও সেই সংসদ টিকেনি। এগুলো তো আমাদের সামনে, এই দৃষ্টান্তগুলো আছে। আপনার টেনে টুনে বলছিলেন, তো ওই পরিচিত কথা আছে না, টিটি এমপি টেনে টুনে মেট্রিক পাস, গ্রামে মজা করে বলা হয়, সেটা সেই পরিস্থিতির দিকে বলে যাচ্ছে বাংলাদেশ।
এটা আসলে প্রথমত নির্বাচনের তো কোনো পরিবেশই নেই, এবং তারা প্রহসনের জন্য যদি একটি নির্বাচন করতে চায়, এই নির্বাচনে এদেশের মানুষ তো প্রত্যাখ্যান করবেই। আমি মনে করি আন্তর্জাতিক মহলও এই নির্বাচনকে মেনে নিবে না, এবং ইতিমধ্যে বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা তারা কিন্তু অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টা তারা সামনে নিয়ে এসেছে। এবং আওয়ামী লীগের যে অগণতান্ত্রিক, বেআইনি এবং অসাংবিধানিক ভাবে তারা যেভাবে অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটা যে গণতন্ত্রের পথে অন্তরায়, সেই কথাগুলো কিন্তু আজকে এই প্রতিদ্বন্দ্বী আমরা সর্বত্রই শুনতে পাচ্ছি। নাসির রহমান যাদেরকে তিনি পছন্দ করতেন বা তার যে প্রত্যাশা ছিল, তারা সেই কাউন্সিলে সাধারণ কাউন্সিলর যারা বিএনপি, তারা তাদেরকে মনোনীত করেনি। এটা নিয়ে তার মনোকষ্ট ছিল। তিনি যারা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের সঙ্গে খুব একটা কুশল বিনিময় নাকি তিনি করেননি, চলে এসেছেন। এবং শকুভাই প্রার্থী ছিলেন, শকুভাই সেখানে নির্বাচিত হতে পারেননি। তো নাসির রহমান সাহেব তিনি শকুভাইকে, তার যে প্রভাব রয়েছে দলে, সেই প্রভাব খাটিয়ে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করিয়েছেন। এবং শকুভাই খুব আগে থেকে ভোট করবেন বা নির্বাচনের যে একটা প্রস্তুতি, আমার যতটুকু আমি জানি, আমার হয়তো ভুল হতে পারে, তার সেই রকম নির্বাচনী ইতিপূর্বে তার যে পরিকল্পনা বা সেভাবে কিছু শোনা যায়নি। বিএনপির অন্য আরো দুই একজন প্রার্থী যারা আগে নির্বাচন করেছেন বা নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন, স্বাভাবিকভাবেই এটা নিয়ে, যদিও এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। প্রথম কথা হলো, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, সেই নির্বাচন কি বৈধ তারা করবে, বা তারা যে ট্র্যাপে ফেলেছে বিএনপি কে, এবং বিএনপি ইউনূসের সকল অবৈধ বিষয়ে, অসাংবিধানিক বিষয়ে বিনা বাক্যবে কোনো কথা না বলে শুধুমাত্র নির্বাচন হবে, নির্বাচন হলে পরে নির্বাচিত হয়ে যাবে, সরকার গঠন করবে, মন্ত্রী হবেন, এই সমস্ত চিন্তা ভাবনায় হয়ে আছে। তো নির্বাচন যদি ফেব্রুয়ারিতে ধরে নিলাম হবে, এখন নভেম্বর শুরু হয়েছে, আর কতদিন বাকি? একটা আমাদের দেশে আমরা নির্বাচনের পূর্বে প্রশাসন, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন বা দেশের মানুষের যে আগ্রহ, সবকিছু মিলিয়ে যে আবহাওয়াটা তৈরি হয়, বা নির্বাচন একটা উৎসব মুখর নির্বাচনের জন্য যে পরিবেশ বা প্রশাসনের যে প্রস্তুতি, তার কিছুই কিন্তু আসলে নেই। এমনি আরেকটা ব্যাপার হচ্ছে, বিএনপি তো জোটগত ইলেকশনের জোটের কিছু ক্যান্ডিডেটকে আসন ছাড়া এর প্রতিশ্রুতি ছিল, অনেক জায়গায় কিন্তু আসন শূন্য রাখা হয়েছে। এই কারণে তাদের যে 12 দলীয় জোটের একজন প্রার্থী ছিলেন কাজী জাফর, জাতীয় পার্টির নবাব আলী আব্বাস খান, এটা কি চেঞ্জ হতে পারে? আপনার কোন ধারণা আছে এটা? আসলে এটা তো তাদের আভ্যন্তরীণ বিষয়, তারা কি করবেন সেটা তাদের আসলে দলের সিদ্ধান্তের বিষয়। এবং আমি মনে করি কর্মীরা কি বলে এটা নিয়ে, আপনার কর্মীরা আপনাকে কি বলে এটা শুনে? দেখুন, আমাদের নেতা কর্মীরা তো তারা সত্যিকার অর্থে যেটা দৌড়ের উপরে আছে, মানে সোজা কথায়, তারা অনেকেই বাজারে আসতে পারেন না, প্রকাশ্যে চলাফেরা করতে পারেন না, রাজনৈতিক কর্মসূচি তো খুবই দুরূহ, সামাজিক অনুষ্ঠানে গেলে পরেও তাদের সঙ্গে তারা কিন্তু ইনসিকিউর, তাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো ধরনের মব হতে পারে, তাদেরকে গ্রেফতার করা হতে পারে, এই ধরনের পরিস্থিতি রয়েছে। বারে বারে যে দলটি আমাদেরকে ফ্যাসিস্ট বা খুনি এই সমস্ত তকমা দিতে থাকে,
আজকে এখন এখনো তো 7 নভেম্বর আসলে শেষ হয়নি। তো এই 7 নভেম্বর তো সিপাহী হত্যা দিবস। এই যে 7 নভেম্বর থেকে বা আপনার পরবর্তী সময়গুলোতে কতজন মুক্তিযোদ্ধা অফিসারকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয়েছে, পাল্টা কুতে নিহত হয়েছেন, ডিজিএফআই কতজন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীকে গুম করেছে, সেটা কি আমরা দেখি নাই? এটা তো মানে ইতিহাস সাক্ষী। তো তারা আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য যে ঘোষণা দেয়, এগুলো তো একটা ফেসিবাদী ঘোষণা, যে আপনি একটি গণতান্ত্রিক দলকে, যে দলটির নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে কিছু অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তো এই অন্যায় ভুলের কারণে একটি এত বড় রাজনৈতিক সংগঠন, এই সংগঠনটি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তার দলের নেতাকর্মীর বাড়িঘর ভেঙে ফেলতে হবে, পুড়িয়ে দিতে হবে, এই ধরনের যে চিন্তা ভাবনা, মন মানসিকতা, এটা নিঃসন্দেহে ফ্যাসিস্ট, মহা ফ্যাসিস্ট তারা। এবং তারা সেই কাজটা অবলীলায়, আপনি দেখুন 2024-এর 5ই অগাস্টের পর থেকে তারা করে যাচ্ছে। এবং এই কারণে আজকে যে ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে ফলাফলটা হয়েছে, এটা কিন্তু অনেকটা এই কারণেই হয়েছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কারণ সারা দেশে যেভাবে মব সন্ত্রাস এবং মানুষকে নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, আমরা তো মিডিয়ায় দেখেছি, যদিও আমাদের মিডিয়া খুব নিয়ন্ত্রিত, মিডিয়া মব সন্ত্রাসের ভয়ে ভীত, আমরা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আমরা দেখতে পেয়েছি। এবং জামাত হয়তো তারা পেছনে ছিল, সামনে মব, আওয়ামী লীগের নেতাকর্মী বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা, চাঁদা চাওয়া, মামলায় ঢুকিয়ে দেওয়া, মামলায় ঢুকিয়ে দিব, এই ধরনের কথা বলে সংখ্যালঘু সম্প্রদায় ব্যবসায়ীদেরকে ভয় দেখানো, এই কাজগুলো তো তারা মানে এগুলোকে একটি শিল্পের পর্যায়ে প্রাতিষ্ঠানিক একটা রূপ তারা দিয়েছেন এবং তারা এই কাজগুলো এখনো করে যাচ্ছেন। আপনার নির্বাচনী এলাকায় তো জামাতের আমিরের কি কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আছে? ভাই, আপনার সঙ্গে বেশ কিছুদিন পূর্বে আসলে আপনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন, আমি উত্তর দিয়েছিলাম। আসলে জামাত যেটা মুখে বলে, তাদের অন্তরে বা তাদের কিন্তু অন্য ধরনের পরিকল্পনা থাকে। তারা এখানে অন্য একজন ভদ্রলোককে তারা মনোনয়ন দেওয়ার কথা বলেছেন। শেষ পর্যন্ত আসলে কি হবে, এই যে নির্বাচনী তফসিল যদি তারা দিতে চায় বা দেয়, বা আসলেই নির্বাচন তারা করার কোনো পরিকল্পনা থেকে থাকে, তখন বোঝা যাবে যে আসলে আমরা কোন দিকে, মানে নির্বাচনটা কতটুকু হবে বা কি হচ্ছে। এই মুহূর্তে এই বিষয়গুলো আসলে বলাটা খুব মুশকিল। বা আপনি যদি ইলেকশন করতে পারতেন, আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা কার হতো? আমি প্রশ্নটা পরিষ্কার শুনতে পাই নাই। আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন ইলেকশনে, আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা কার হতো ইলেকশনে? দেখুন, যে কোনো জায়গায় আওয়ামী লীগের সঙ্গে তো প্রতিদ্বন্দ্বিতায় আসলে বিএনপি আসার কথা, মানে, এবং কুলাউড়ার পরিস্থিতিও কিন্তু এইরকম। এই জায়গায় অন্য কারো প্রতিদ্বন্দ্বিতায় আসার সুযোগ নেই বললেই চলে। তোমরা তাহলে আমাদের মূল জায়গাতে আসি, জাতীয় রাজনৈতিক যে বিষয়টা, লকডাউন। আপনার ছবিটা হঠাৎ করে আপনি শুনতে পাচ্ছেন ভাই? জি, হ্যাঁ, লকডাউনটা নিয়ে নানা আলোচনা, নানা ধরনের, এবং সরকারের মাঝে একটা ভীতিও লক্ষ্য করা যাচ্ছে। সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আরেকজন প্রেস সচিব, দুজনে কিন্তু শক্ত ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বলেছে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন এটা প্রতিহত করার জন্য। আপনাদের কি খবর? দেখুন, প্রথমত
আগের যে প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলেছি সেখানেই আমি বলেছি নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ বা সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশকে অকেজো করা হয়েছে। পুলিশের মনোবল বলেন, পুলিশের যে তাদের চেইন অফ কমান্ড কিছুই নেই। আপনি 300টা আসন, এত হাজার হাজার সেন্টার, এগুলো নিঃসন্দেহে পুলিশের সহায়তা বা পুলিশ যদি অ্যাক্টিভলি আইন শৃঙ্খলা বা এই নির্বাচনী কাজে অংশগ্রহণ না করে তাহলে পরে কোনোভাবেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউনূস সাহেব তিনি তো হাত পা নাড়িয়ে অনেক কথা বলেন, যেটা সেই তিনি জাতীয় সংসদের সামনে বলেছেন আসেন আমাদের পুলিশ টুলিশ লাগবে না, আমরা মিলে ইলেকশন করে ফেলি। হ্যাঁ, এনজিওর পিকনিক হতে পারে, এনজিওর কোন মিটিং টিটিং এইভাবে হতে পারে, কিন্তু বাংলাদেশের নির্বাচনের যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয় সেটা সম্পর্কে আসলে তার কোনো ধারণা আছে কিনা আমি জানি না। এবং তিনি তো আসলে বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন না, যে বাংলাদেশের মানুষ টাকা দিলেই ভোট হেরফের হয়ে যায়। এই কথাটা তো তিনি আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন, এই কথাটা তো আপনারা শুনেছেন। এবং আমি মনে করি যে নির্বাচনের কোনো সম্ভাবনা বাংলাদেশে নেই। এই নির্বাচনের কথা বলে কালক্ষেপণ করছেন। আমরা ছোটবেলায় দেখেছি মা বাবা বাচ্চা যখন কান্নাকাটি করে, আমাদের সময় আমরা দেখেছি, এখন তো আর সেটা নেই, যে আমরা বলতাম চুষনি। হ্যাঁ, তো এই ধরনের একটি জিনিস তিনি লন্ডনের যে বৈঠকটা করলেন সেই বৈঠকে তিনি দিয়ে তাদেরকে বন্ধ করে রাখলেন এবং তাদেরকে একটি প্রলোভন দেখালেন যে এই তো নির্বাচন হয়ে যাচ্ছে। ওনারাও মনে করলেন নির্বাচন হলেই তো আমরা একতরফা, কারণ আমরা আমাদের ইচ্ছা মতো গোল পোস্টকে বড় করেছি, যেভাবেই আমি শর্ট দিব গোল হবে। হ্যাঁ, তো এখানে সেভাবে তারা সেই পরিকল্পনা অনুযায়ী বা তাদের সেই দিবাস্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আসলে ইউনূস নির্বাচন দিবেন না। তাকে যারা এখানে বসিয়েছেন দীর্ঘদিনের পরিকল্পনায়, তাদের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী, সেই জায়গায় তাকে দিয়ে তাদের হয়তো আরো কিছু কাজ বাকি আছে। তাদের স্বার্থের কিন্তু সব কাজ এখনো হয়নি। সেই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত তাকে তো একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে এখানে পাঠানো হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো ফুলফিল না করা পর্যন্ত তাকে এখান থেকে সরানো হবে না। তো এই এখন সরাতে হলে বাংলাদেশের মানুষ, অতীতেও আমরা তো অনেক পরাশক্তির পরিকল্পনাকে ভেস্তে দিয়েছি, তাদের চিন্তা ভাবনাকে আমরা পরাজিত করেছি এবং অনেক স্বৈরাচারকেও আমরা এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি, ক্ষমতা থেকে সরিয়েছি। এই অবৈধ ফ্যাসিস্ট এবং অসাংবিধানিক এই যে সরকার, এই সরকারকে আমরা সরাবো এবং তার পক্ষে যে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা কিন্তু মোটেই নেই। লকডাউন কি আপনাদের অ্যাসিড টেস্ট? লকডাউন আসলে আমাদের 13 তারিখে, আমরা এর আগে থেকেই আমরা সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটি উপজেলায়, জেলায় আমরা বিক্ষোভ কর্মসূচি, আমাদের লিফলেট, আমাদের পোস্টারিং, সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ, এই কাজগুলো আমরা করব এবং আমরা সাধারণ মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে যে এপিলটা রেখেছি, যে আমরা জানি প্রত্যেক দিন দৈনন্দিন অনেক কাজকর্ম রয়েছে বাংলাদেশে। আজকে যে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই,